এমন কাউকে দেখেছেন যার হাসি এত সুন্দর, কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়েছিল এক ষড়যন্ত্র। ও ছিল এক সাধারণ গৃহবধূ, সবার প্রিয়, সবার ভরসা, কিন্তু সেই নারী তার পরিবার এবং আত্মীয়দের জীবন একে একে শেষ করে দিয়েছিল। কিন্তু প্রতিবার তার ঠোঁটে লেগে থাকতো সেই মিষ্টি হাসি। পরিবার, আত্মীয় স্বজন, এমনকি পুলিশ পর্যন্ত বুঝতে পারেনি এর পিছনে কে আছে। আজ আমরা খুলে ফেলবো সেই সত্য, জলি জোসেফ, দ্য সাইনাইড স্মাইল। এখানে আছে এক হাসির পিছনে লুকিয়ে থাকা কিছু ভয়ঙ্কর সত্য এবং ছয়টা লাশ। কেরালার কোঝিকোড জেলার কুডাথাই গ্রাম, সেখানে এক নিম্ন মধ্যবিত্ত খ্রিস্টান পরিবার। টম থমাস, যিনি ছিলেন একজন রিটায়ার্ড ক্লার্ক, আনাম্মা থমাস, উনি ছিলেন স্কুল টিচার। তাদের ছিল 3 ছেলে মেয়ে, রয় থমাস, রেঞ্জি থমাস এবং রোজো থমাস। রয়ের স্ত্রী জলি থমাস, জলি, যাকে সবাই জলি আম্মা বলে ডাকত। 1972 সালে কেরলের কাতাপ্পানা জেলায় তার জন্ম হয় এক মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিলেন একজন এলাচ ব্যবসায়ী। এক আত্মীয়র বিয়েতে রয় এবং জলির দেখা হয়, তারপরে সেটা ধীরে ধীরে প্রণয়ে পরিণত হয়। জলি ছিল রয় থমাসের এক দূরের আত্মীয়, তাই প্রথমে টম থমাস জলিকে তাদের পুত্রবধূ হিসাবে মেনে নেননি, কিন্তু পরস্পরকে জলি এবং রয় দুজনেই ভালোবাসত, তাই পরবর্তীকালে সবাই এটাকে মেনে নেয়। রয় ছিল ইঞ্জিনিয়ার এবং জলি ছিল শান্ত স্বভাবের একজন শিক্ষিত গৃহবধূ। সবাই বলতো জলি মানে হাসি। তাদের বাড়ি ছিল ঠিক এক আদর্শ দক্ষিণ ভারতীয় পরিবারের বাড়ির মতোই, যেখানে সবাই চার্চ যেত, আত্মীয় স্বজনরা বাড়িতে আসতো এবং মাঝে মাঝেই বাড়িতে উৎসবে সবাই মেতে উঠত। কিন্তু সবকিছু বদলে যায় 2002 সালের এক সকালে। জলি ছিল একজন শিক্ষিত মেয়ে, তাই মা অনাম্মা থমাস সবসময় জলিকে কোনো একটি জব করার জন্য জোর দিতেন, কিন্তু এটা জলির একদম পছন্দ ছিল না। সে চাইতো সে বাড়িতে থেকে পুরো পরিবারের দেখাশোনা করার। একদিন রয়ের মা আনাম্মা থমাস হঠাৎ চা খাওয়ার পরে শরীর অসুস্থ মনে করতে থাকেন। এরপর কিছুক্ষণ পরে তিনি মাটিতে পড়ে যান। রেঞ্জি যখন এই ঘটনাস্থলে আসে, চিৎকার করে সবাইকে ডাকে, তখন সবাই তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটাল যাওয়ার আগেই গাড়িতেই তার মৃত্যু হয়। তারা বলেন হার্ট অ্যাটাক, কিন্তু কেউ কোনো সন্দেহ করেনি। এরপরে জলি ধীরে ধীরে আনাম্মার মতোই পরিবারে তার আধিপত্য বিস্তার করতে শুরু করে দেয়। এরপর আসে 2008 সাল। এই সময় MS ম্যাথু, যিনি রয়ের মামাতো ভাই ছিলেন, ওনার সাথে জলির ইন্টিমেসি বাড়তে থাকে। এই ইন্টিমেসি টম থমাসের ভালো লাগতো না। তিনি জলি একে একবার ওয়ার্নিংও দিয়েছিলেন। রয়ের বাবা টম থমাস এই সময় একটি জমি বিক্রি করেছিলেন। সেই জমির বিক্রির টাকার ভাগ নিয়ে একদিন জলির সাথে তার বচসা হয়। টমের শরীর অসুস্থ লাগতে শুরু করে, বমি বমি ভাব লাগে, মাথা ঘোরাতে থাকে। তিনি তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান এবং সেখানেই মারা যান। পুলিশ আবারও বলে ন্যাচারাল কজ অফ ডেথ, হার্ট অ্যাটাক। দুটো হার্ট অ্যাটাক একই পরিবারে কয়েক বছরের মধ্যে, কিন্তু কারো কোনো সন্দেহ এবারও হয়নি। 2011 সাল। টম মারা যাওয়ার পর থেকেই রয়ের ব্যবসার ক্ষতি হতে থাকে। সে ধীরে ধীরে ধারে জর্জরিত হয়ে যায়। রয়ের ড্রিঙ্কিং অ্যাডিকশন ছিল, সেই জন্যে জলির সাথে তাদের মাঝে মধ্যেই ঝগড়া হতো। সেই ঝগড়া একদিন বিরাট রূপ নেয়। সেদিন রাতেই ডিনার খাওয়ার পর বাথরুমে রয়ের মৃত্যু হয়। জলি কাঁদে, চিৎকার করে, সবার সহানুভূতি পায়। রয়ের মৃত্যুর পর ও বলে রয়ের অনেক দেনা হয়ে গেছিল, তাই সে আত্মহত্যা করেছে। পুলিশও আত্মহত্যার কেস ভেবে এই কেসটিকে বন্ধ করে দেয়। রয়ের কাকা ম্যাথু কিন্তু কিছু সন্দেহ করেছিলেন। এই প্রথম থেকেই রয়ের পোস্টমর্টম করার উপর জোর দেন। জলি বলতে থাকে যে মারা গেছে, তার পোস্টমর্টম করে কি হবে, কিন্তু কাকা ম্যাথু তাতেও দমেননি। তিনি পুলিশের কাছে আর্জি জানান যাতে রয়ের পোস্টমর্টম করা হোক। রয়ের পোস্টমর্টমের পর তার শরীর থেকে পাওয়া যায় সায়ানাইড। কিন্তু সায়ানাইড পাওয়ার পরেও পুলিশ আত্মহত্যা ভেবে এই কেসটিকে বন্ধ করে দেয়। 2014 সালে রয়ের কাকা ম্যাথু ঠিক একইভাবে কিছু খাওয়ার পরেই অসুস্থ মনে করতে থাকেন এবং হসপিটালে যাওয়ার আগে তারও মৃত্যু হয়। মারা যান জলি তার বাড়িতেই ছিল এবং তিনি সবাইকে ফোন করে জানান যে ম্যাথু আঙ্কেলের মৃত্যু হয়েছে। এই সময়ও কোনো পরিবারের তরফ থেকে পোস্টমর্টমের দাবি তোলা হয়নি। 2015 সাল।
এই সময় রয়ের খুড়তুতো ভাই সাজুর সঙ্গে জলির সিক্রেট অ্যাফেয়ার শুরু হয়ে যায়। সিলি ছিলেন সাজুর স্ত্রী। একদিন সাজুর ঘরে পার্টি হচ্ছিল। এই পার্টিতে হঠাৎই সিলি এবং সাজুর মেয়ে আলফাইন অসুস্থ হয়ে পড়ে এবং পরে মারা যায়। এরপর 2017 সাল। এই সময় আলফাইনের মৃত্যুর পর সিলির সাথে জলির বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন তারা ডাক্তার দেখাতে যান। ডাক্তার চেম্বারের বাইরেই সিলিকে জলি একটি মাশরুম ক্যাপসুল দেন। এই ক্যাপসুল খাওয়ার পরেই থেকেই তার শরীর খারাপ লাগতে শুরু করে। তিনি তৎক্ষণাৎ সেই স্থানেই মারা যান। প্রতিটা মৃত্যুর গল্পেই আছে কিছু খাওয়ার পর মৃত্যু। রয়ের ভাই রোজো প্রথম বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল আছে। এই সময় সে লক্ষ্য করে প্রত্যেকটি মৃত্যুর সময় জলি সেখানে উপস্থিত ছিলেন। রয়ের বিজনেস এবং বাড়ির প্রত্যেক সম্পত্তি জলির নামে ট্রান্সফার হয়ে যেতে থাকে। এই সময় রোজো থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু রোজো পরে নিজেই জলির ডকুমেন্টগুলি যাচাই করে দেখতে থাকেন। সে নিজেকে বলেছিল প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কোজিকোড, কিন্তু সেখানে গিয়ে যখন সে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে জলি নামে এখানে কোনো প্রফেসরই নেই। তখন পুলিশ নতুন করে এই কেসটি আবার ইনভেস্টিগেশন শুরু করে। এই দিন পোনাম্মা পরিবারের বাড়ির চারপাশে ভিড় জমতে শুরু করে। ফরেন্সিক দল পুরনো কবর খুঁড়ে বডিকে এক্সিমিনেশন করে। ফলাফল দেখে সবাই শিউরে ওঠে। রয় সমেত আরো একজনের বডিতে সাইনাইডের ট্রেস পাওয়া যায়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। জলি তার প্রেমিক MS ম্যাথিউ, যে একজন জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন, তার মাধ্যমে সাইনাইড এনে খাবারের সাথে মিশিয়ে সবাইকে একে একে হত্যা করেছে। সে বলতো, আমি যা করেছি, কেন করেছি তা ঈশ্বরই জানেন। কিন্তু আদালতে যখন প্রশ্ন ওঠে, আপনি কেন 6 জনকে মারলেন, জলি শুধু হাসে, একটি ঠান্ডা নির্লিপ্ত হাসি। 2019 সালে পুলিশ জলি জোসেফকে গ্রেপ্তার করে। তার উপর 6টি মার্ডারের অভিযোগ স্থাপন করে। কিন্তু কোর্টে তার ডিফেন্স লয়ার এমন কতগুলি প্রশ্ন তোলে যা এই মামলাটাকে নাড়িয়ে দেয়। ডিফেন্স লয়ার বলেন, কোনো প্রত্যক্ষদর্শী কি দেখেছে যে জলি চায়ে সাইনাইড মিশিয়েছে? পুলিশের পাওয়া সাইনাইডের উৎস কি প্রমাণিত? দেহে সাইনাইড পাওয়া গেছিল, কিন্তু এত বছর পরেও সাইনাইড কিভাবে পাওয়া গেল? কারণ সাইনাইড তো কিছুক্ষণ পরেই শরীর থেকে তার প্রমাণ বিচ্ছিন্ন হয়। যদি সে খুনি হয়, তবে সে একটি শিশুকে কেন হত্যা করবে? এর পিছনে তার উদ্দেশ্য কি? সাক্ষী কোনো না কোনোভাবে পরিবারের সাথে জড়িত। কোনো ইন্ডিভিজুয়াল ইনডাইরেক্ট সাক্ষী নেই। তদন্তের সময় দেওয়া পুলিশের কাছে জলের স্বীকারোক্তি আদালতে কিভাবে গ্রহণযোগ্য? প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর নেই। আজও মামলা চলছে। জলি আদালতে শান্ত, নির্লিপ্ত। সে বলে আমি নির্দোষ, আর পুলিশ বলে সে একজন ঠান্ডা মাথার খুনি। ওটা 2002 সালে শুরু হয়েছিল এবং শেষ হতে সময় নিয়েছিল প্রায় 2 দশক। আজও একটা প্রশ্ন রয়ে গেছে, জলি কি সত্যি খুনি, নাকি অন্য কারো সাজানো ফাঁদে সে পড়ে গিয়েছিল? জলি যদি সত্যি খুনি হয়, তবে সে ভারতের ইতিহাসে সবথেকে নিখুঁত ফ্যামিলি কিলার। আর যদি না হয়, তাহলে হয়তো আমরা একজন নির্দোষ মহিলাকে সমাজের বিচার বহির্ভূতভাবে দোষী সাব্যস্ত করে তুলেছি। কি মনে করেন, জলি কি সত্যি খুনি? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।